দেশে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি পাবে ৯ মাস থেকে ১৫ বছরের ৫ কোটি শিশু কিশোর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ সড়কে দূরপাল্লার বাস বন্ধ। রাত ৮টার মধ্যে প্রত্যাহার না হলে পাল্টা কর্মসূচি বৈষম্য বিরোধীদের। এবং সময়সীমার ১ সপ্তাহ আগে চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকরে ব্যবসায়ীদের ক্ষোভ। দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে দেয়া হচ্ছে টাইফয়েড টিকা। সকাল থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ কেন্দ্রগুলোতে ভিড় করে শিক্ষার্থীরা। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশু কিশোর ও কিশোরীদের দেয়া হবে এই টিকা। এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। টিকা কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলে ধরেছেন শামীমা রহমান শাম্মী। প্রতিবছর দেশে টাইফয়েড আক্রান্তের সংখ্যা ছাড়ায় কয়েক লাখ, আর মৃত্যু হয় অন্তত ৮,০০০ মানুষের, যার প্রায় ৬৮% শিশু। এমন পরিস্থিতিতে শিশুদের মাঝে সংক্রমণের হার কমাতে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন। টিকা নিতে সকাল থেকে চট্টগ্রামের স্কুলগুলোতে ভিড় করেন শিশু কিশোররা। জেলার মোট ২৪,৬১,৩৪২ শিশু কিশোরকে দেয়া হবে এই টিকা। শুধু স্কুলের শিক্ষার্থীরাই নয়, টিকা পাবে পথ শিশুরাও। টিকা দিলে আমরা সুস্থ থাকবো, বড় হলেও সমস্যা হবে না। রাস্তায় আমরা যখন যাই তখন টাইফয়েডের ঝুঁকি থাকে, এখন টাইফয়েডের টিকা দিলে তখন আর ঝুঁকি থাকবে না। আমরা বাচ্চারা পাচ্ছে তো আমরা অনেক খুশি, বাচ্চারা সুস্থ থাকবে। একইভাবে ময়মনসিংহের বিভিন্ন স্কুল ও টিকা কেন্দ্রে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। সে সময় বিনামূল্যে দেয়া হয় টাইফয়েডের টিকা। জেলার প্রায় ১৫ লাখ শিশু কিশোরকে টিকার আওতায় আনায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এই টিকার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু ফার্স্টে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় লাগে নাই। এই টিকা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। প্রথমে আমরা ভাবছিলাম যে টিকা অনেক ব্যথা পাবো বা ভয় করছিল একটু, তবে টিকা দেওয়ার পরে আর ভয় এখন আর লাগে না। এখন আমরা অনেক ভালো আছি। বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রথম দিনে ১৭টি স্কুলের ৫,০৮২ শিক্ষার্থীকে আনা হয় কর্মসূচির আওতায়। বরিশাল বিভাগ জুড়েও টিকা পাবে ২৬,১৪,৭৭২ জন শিশু কিশোর। একই আয়োজন ছিল কুমিল্লাতেও, যেখানে এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছে ১৩,২৬১ শিশু কিশোর। কোনো অসুবিধা হয়নি, টাইফয়েডের টিকা দিয়েছি, আমার ভালো লাগছে। প্রথম আমরা বাংলাদেশে এটা টিকা দিচ্ছি, কিন্তু এর আগে আমরা ঢাকায় এটার একটা পাইলট প্রোগ্রাম আকারে টিকাটা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাইনি। নোয়াখালীর ১২,৬,৬১৩ জনকে এবার টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ, যেখানে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে চলবে কার্যক্রম। এছাড়া গাজীপুর, জামালপুর, নাটোর, ঝালকাঠি সহ দেশের সব জেলায় চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। শামীমা রহমান শাম্মী, এখন। ময়মনসিংহে জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে রাত ৮টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার করা না হলে কাল থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধীরা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ শহর থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দূরপাল্লার বাস চলাচলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানাবেন, আর বৈষম্য বিরোধীরা এ বিষয়ে কি বলছেন? আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার মূলত একজন জুলাই যোদ্ধাকে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে একেবারে শনিবার থেকে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পাশাপাশি এনসিপি নেতাকর্মী এবং যে পরিবহন শ্রমিক তাদের কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, যার কারণে সড়ক অবরোধ ছিল। অন্যদিকে এনসিপি নেতাকর্মীরা তারা অনশনে ছিলেন। মোটামুটি বলতে গেলে শনিবার দিন একেবারেই একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তারপরেও ৬ ঘন্টার পর বিভিন্ন রুটে কিন্তু আসলে দূরপাল্লার বাসগুলো চলাচল শুরু করে। কিন্তু পরদিন, বিশেষ করে আজকে রোববার থেকে সকাল ভোর ৬টা থেকে, যেহেতু আমরা সংবাদ সংগ্রহ করছিলাম এবং আমরা যখন মাসকান্দা বাস স্ট্যান্ডে যাই, সেখানে আমরা দেখতে পাই যে প্রায় ৩০০-র মতো ঢাকা ময়মনসিংহ রুটের যে বিশেষ করে ইউনাইটেড এবং শৌখিন পরিবহন, সেগুলো একেবারে স্থবির হয়ে পড়ে থাকতে দেখি। এবং
পাশাপাশি ময়মনসিংহের যে 4টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সহ, এবং পাশাপাশি কিশোরগঞ্জের যে গাড়িগুলো আসলে মূলত চলাফেরা করতো, সব গাড়িগুলি কিন্তু আজকে বন্ধ ছিল, যার কারণে আজকে কিন্তু একটা সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যারা যাত্রী ছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে যেভাবে পেরেছে, যেহেতু রোববার ছিল, যেভাবে পেরেছে আসলে লেগুনা, সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র যেভাবে পেরেছে বেশি ভাড়া দিয়ে কিন্তু তারা ঢাকার দিকে তারা গিয়েছেন। এবং তার পরবর্তীতে যেটা আমরা মূলত দুপুরের পরে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের সঙ্গে আমরা দেখা করেছি, সেখানে আসলে জানতে চেয়েছিলাম যে আসলে কোনো সমাধানের পথ রয়েছে কিনা। এবং তিনি যেটা বলেছেন যে আসলে কেন আজকে পরিবহন মালিক সমিতি তারা আজকে এইভাবে ধর্মঘট ডেকেছে বা তাদের কর্মসূচি দিয়েছে কোনো গাড়ি চলবে না, সেটি আসলে তিনি তাদের বোধগম্য নয়। কেননা তিনি 2 দিন আগে এই জিনিসটির একটি ফয়সালা করেছেন যে মূলত যে আওয়ামী নেতার যে ময়মনসিংহের ইউনাইটেড পরিবহনের যে 16টি বাস সেটি বন্ধ রাখা হবে। এবং এরপর এইরকম একটি সমাধান দেওয়ার পরে কিন্তু আজকে কেন তারা এভাবে বাস বন্ধ করে রেখেছে তার কোনো তিনি কিন্তু সেই ব্যাখ্যা পাননি। এবং তারপরেও তিনি যেটা বলেছেন যে একটা আলোচনার মধ্য দিয়ে এটার একটা সমাধান করতে। এবং পরবর্তীতে আমরা বিকেলে দেখতে পেরেছি ময়মনসিংহ প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহত সেলের যে সমন্বয়কারী, বিভাগীয় সমন্বয়কারী আলনুর আয়াস, তার নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন হয়। এবং তিনি সেখানে একটি বলেছেন যে আজকে রাত 8টার মধ্যে যদি আসলে পরিবহন শ্রমিকরা তাদের এই ধর্মঘট বা তারা যদি গাড়ি চালু না করেন তাহলে কালকে থেকে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং পাশাপাশি পরিবহন ক্ষেত্রটাকে মুক্ত করার জন্য তারা বলেছেন এবং এই সেক্টরটা, পরিবহন সেক্টরটা আরও উন্নত কীভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার কথা বলেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সমাধানের পথ আসেনি। এখন পর্যন্ত সব রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। নৌপরিবহন উপদেষ্টার 1 মাস সময়সীমার আশ্বাসের পরও 1 সপ্তাহ আগে চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকরে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 41% হারে মাশুল বাড়লে চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল বন্দরে পরিণত হওয়ার আশঙ্কা তাদের। নগরীর একটি হোটেলে ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি অপারেটরের লাভের জন্য দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। পরিচালন ব্যয় ও বিনিয়োগ বাড়ার কারণ দেখিয়ে গত 15 সেপ্টেম্বর থেকে 56টি সেবার বিপরীতে গড়ে 41% হারে মাশুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই নিয়ে ব্যবসায়ীদের ব্যাপক সমালোচনার মুখে গত 20 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যানের উপস্থিতিতে 1 মাসের জন্য বাড়তি মাশুল স্থগিতের ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা। অথচ 1 মাস না যেতেই গত 30 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ 14 অক্টোবর রাত 12টা থেকে সব খাতে বর্ধিত মাশুল নেওয়ার নোটিশ দেয় সেবাগ্রহীতাদের। ট্রাম্পের বর্ধিত শুল্ক সহ নানা চাপে যখন রফতানি খাত ও অভ্যন্তরীণ বাণিজ্য কঠিন চ্যালেঞ্জের মুখে, সেই সময়ে খরচ না কমিয়ে ট্যারিফ বাড়ানোর এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। বলেন, এই বাড়তি ট্যারিফের খরচ পড়বে ভোক্তার উপর। মংলা পোর্টে আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দর আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিরঙের জন্য করবেন না। এমন কোন উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিরঙে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেবো। কিন্তু আমার বাধা হয়তো অন্যভাবে হবে, আমি হাত দেখাবো যে এইভাবে আপনি আসবেন না দয়া করে। গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আমরা যেসব কম্পিটিটিভ দেশের সাথে ব্যবসা করি, আর সেই ভিয়েতনামের খরচের 3 গুণ খরচ হয়ে যাবে চট্টগ্রাম বন্দর। পুরো আমরা যেসব দেশের সাথে বিজনেসে কম্পিটিশন করি তাদের সাথে তুলনা করলে চট্টগ্রাম বন্দর হবে এক্সপেন্সিভ একটা বন্দর। এমন না যে খুব একটা ভালো অবস্থায় আছে। তো আমরা আশার বুক বেঁধে রেখেছিলাম যে আবার স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে একটা পর্যায়ে উইন উইন সিচুয়েশনে এক জায়গায় আসবেন। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের মাশুল ডলার নেয়ার কারণেই এমনিতেই 40% মাশুল বেশি দিতে হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে কন্টেনার ডিপোর 60% বর্ধিত মাশুল ও শিপিং এজেন্টদের সারচার্জ। বিদেশি অপারেটরদের লাভের জন্য দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। যাদেরকে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডেলিং এর জন্য দায়িত্ব দেওয়া হওয়ার মানে পরিকল্পনা চলছে, তাদের একটা সত্য আছে যে এখন যে অবস্থায় যে ট্যারিফ আছে সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না। কাউকে লাভ করতে গিয়ে আমার
অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবার মতামত নিয়ে মাসুল ঠিক করা এবং এর আগে বর্ধিত মাসুল কার্যকর করে না বলেও দাবি জানান ব্যবসায়ীরা। সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। এটা না হওয়া পর্যন্ত এই বাড়ানো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। বন্দরের বর্ধিত মাসুল প্রত্যাহারের বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আশা করেন ব্যবসায়ীরা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কোনো প্রার্থী। এছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স এবং ওএমআর পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ। রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা জানায় নির্বাচন কমিশন। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই আয়োজন নির্বিঘ্ন করতে 4 স্তরের নিরাপত্তার কথা ভাবছে প্রশাসন। থাকবে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, গোয়েন্দা সদস্য ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা সদস্যরা। বিকেলে প্রশাসনিক ভবনে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন জানায়, ভোটের দিন 9 জন ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসের ভিতরে ও বাইরে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের আশেপাশে থাকবে বিএনসিসিও। সার্বিক নিরাপত্তা নিয়ে সরকারও সহযোগিতা করছে বলে জানায় প্রশাসন। আমাদের সাথে সাথে এই যে সরকার এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট ইউজিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও উদ্গ্রীবভাবে আমাদেরকে এই নির্বাচনে সহায়তা করছে। ভোটের দিন কেন্দ্রে কোনো প্রার্থী ঢুকতে পারবেন না। ছবিযুক্ত ভোটার তালিকা আর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক প্রচার সহ নিরবচ্ছিন্ন প্রচারে জেনারেটরের ব্যবস্থাও থাকবে। কেন্দ্রে যখন ঢুকবে একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা আইডি কার্ড থাকবে এবং যেহেতু কেন্দ্রের আগে ভবনে ঢুকার আগে একটা ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের পরে আর কোনো প্রার্থী ভিতরে ঢুকতে পারবে না। এদিকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। চলছে মাইকিংও। এছাড়াও কেউ অবৈধভাবে আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলেও জানায় প্রশাসন। আগামী 15ই অক্টোবর 5টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। ভোটার সংখ্যা 27,500। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ সহ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোরে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের ভবানীগঞ্জ সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একইভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় জেলা জামায়াতের নেতারা। এ সময় অবিলম্বে পিআর পদ্ধতি সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া পঞ্চগড়, পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরির কারখানায় আগুন লেগে 7 শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলা 11টার দিকে সদর উপজেলার 5তোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়। সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লাগে। সময় 7 জন শ্রমিক দগ্ধ হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো অর্ধশত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে যায় জেলা প্রশাসনের প্রতিনিধি দল। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্য। পাশাপাশি উচ্ছেদের জন্য নেওয়া হয় একটি এক্সকাভেটর। শুরুতে দোকান মালিকদের নিজেদের স্থাপনা দুপুর 2টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে সরিয়ে না নেওয়ায় 15 থেকে 20টি স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন। এর আগে শনিবার এক জরুরি সভায় সৈকতের বালিয়াড়িতে নতুন করে বসানো স্থাপনা 11 অক্টোবর রাতের মধ্যে এবং পুরাতন স্থাপনা আগামী 16 অক্টোবরের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মহোদয় গতকালকে সমস্ত ইউনিটের আইনশৃঙ্খলা ইউনিটের প্রধানদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে এই যারা নতুন ঘর করেছে তারা যেন গতকালকের মধ্যে চলে যায়,
কিন্তু তারা গতকালকে মধ্যে যায় নাই। তারপর আজকে আমরা 2টা পর্যন্ত সময় দিয়েছিলাম, তারপরও তারা যায় নাই। না যাওয়ার ফলে তাদেরকে জোরপূর্বক এখান থেকে বালির থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খুলনায় কোচিং পরিচালনায় জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন কোচিং সেন্টারের মালিকরা। বেলা 11টার দিকে নগরের শিববাড়ি মোড়ে ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন কোচিং সেন্টারের মালিক সহ শিক্ষকরা। এ সময় অবিলম্বে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় প্রত্যাহারের দাবি জানানো হয়। সম্প্রতি খুলনায় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোচিং সেন্টার পরিচালনা না করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এরই প্রতিবাদে মানববন্ধন করেন কোচিং মালিকরা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।